তো তোমরা জানো যে আমাদের মোবাইল অ্যাপ্লিকেশন ডিজাইন এর থিওরি কোর্সটা 1 ক্রেডিটের। অ্যাজ এ রেজাল্ট আমরা সপ্তাহে জাস্ট একটা ক্লাসই পাই। আনফরচুনেটলি এর আগে তোমাদের একটা ক্লাস মিস গেছে এবং সামনের সপ্তাহেও মিস যাচ্ছে এই শনিবারে, যেহেতু কনভোকেশন আছে। আবার নেক্সট উইকেও সবে বরাত আছে আর কি। সো সবে বরাতের ছুটির জন্য মিস যেতে পারে। ঠিক আছে, সো এই জন্য আমাদের আসলে অনলাইনে ক্লাস নিয়ে জিনিসগুলো কভার করতে হবে আনফরচুনেটলি। কারণ সামনের মাসে তোমাদের মিড, আর মিডের আগে জিনিসগুলো কভার করা দরকার। তো আজকে আমাদের বেসিক্যালি হচ্ছে এই কোর্সের থার্ড চ্যাপ্টার আমরা পড়বো। সো আমাদের চ্যাপ্টারের নাম হলো ইউজার সেন্টার্ড ডিজাইন প্রিন্সিপাল বা ইউসিডি। ঠিক আছে, ইউজার সেন্টার্ড ডিজাইন প্রিন্সিপাল বা ইউসিডি। তো ইউসিডি এর নাম তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তো হ্যাঁ, তো ইউসিডি এর যে মূলনীতি এইটা হচ্ছে যে আমরা একজন ইউজারকে সেন্টারে রেখে আমাদের টোটাল অ্যাপটা ডিজাইন করব। তো আমরা বেসিক্যালি আমাদের আজকের চ্যাপ্টারে আমরা ফার্স্টে হচ্ছে ইউসিডি প্রিন্সিপালস গুলো দেখব। তারপরে আমরা দেখব যে আমাদের অ্যান্ড্রয়েড এবং আইওএস এ যে ডিফারেন্ট দুইটা ডিজাইন ফিলোসফি ইউজ হয় সেই ফিলোসফি গুলো আমরা দেখব। এবং ফাইনালি গিয়ে এই ফিলোসফি গুলোর মধ্যে আমরা ডিফারেন্সিয়েশন গুলো দেখবো যে আসলে মূলনীতিগত দিক থেকে এরা কিভাবে ডিফারেন্ট। তাহলে চলো আমরা শুরু করি। অলরাইট, সো ইউসিডি কি? দেখো এখানে একটা ডেফিনেশন অলরেডি দেওয়া আছে, an iterative design process that focuses on the users and their need at each phase of the design. তো বেসিক্যালি আমরা যে অ্যাপ্লিকেশনটা ডিজাইন করব, ডিজাইন সেই অ্যাপ্লিকেশনটা তো ইউজাররা ইউজ করবে, তাই না? তো ডিজাইনটা এমন হতে হবে যাতে জিনিসটা আসলে ইউজার ফ্রেন্ডলি হয় এবং ইউজাররা জিনিসটা ইফেক্টিভলি ব্যবহার করতে পারে। তো কখন আসলে জিনিসটা ইউজার ফ্রেন্ডলি হবে? যখন আমরা ইউজারকে সেন্টার করে আমাদের ডিজাইনটা কমপ্লিট করব। তো আমরা অনেক সময় আসলে অ্যাজিউম করে নিই যে হ্যাঁ, আমার ইউজাররা এই ধরনের ডিজাইন চায় বা ওই ধরনের ডিজাইন চায়, বাট শুধুমাত্র আমাদের অ্যাজাম্পশনের উপর ডিপেন্ড করলে অ্যাকচুয়ালি আমরা সঠিক তথ্য জানতে পারবো না। তো আমাদের ডিজাইনের প্রত্যেকটা ফেজে আমার ইউজারকে অবশ্যই ইনভলভ করতে হবে। ঠিক আছে, কি কি ফেজ এর কথা আমি বলছি? ধরো আমার ডিজাইনের যে টেস্টিং ফেজ, সেটা হতে পারে আমার ডিজাইনের টেস্টিং ফেজ, কিংবা ধরো হচ্ছে আমার যে রিসার্চের ফেজ, এই প্রত্যেকটা ফেজে বা টেস্টিং, রিসার্চ কিংবা হচ্ছে ইউজারের কাছ থেকে ফিডব্যাক নেওয়ার মাধ্যমে বেসিক্যালি আমার ডিজাইনটা কমপ্লিট করতে হবে। সো এই তিনটা যদি আমরা আমাদের ডিজাইনের মধ্যে অ্যাপ্লাই করি তাহলে দেখবা যে আমরা ইউজার ফ্রেন্ডলি অ্যাপ্লিকেশন তৈরি করতে সক্ষম হচ্ছি। তো তার মানে এই ইউসিডি এর কনসেপ্টটা কিন্তু তার মানে আমাদের ডিজাইনিং এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। অলরাইট, তো এবার আমরা দেখব আমাদের ইউআই ইউএক্স ডিজাইনের কি প্রিন্সিপাল গুলো। তো আমাদের ইউআই ইউএক্স ডিজাইন বেসিক্যালি চারটা কি প্রিন্সিপালের উপর বেস করে দাঁড়িয়ে আছে। এবং প্রিন্সিপাল গুলো কি কি? প্রথমটা হচ্ছে ইউজার রিসার্চ, সরি, তারপর একটা হচ্ছে ইউজিবিলিটি, তারপরে অ্যাক্সেসিবিলিটি এবং ফাইনালি কনসিস্টেন্সি। সো হোয়াট ইজ ইউজার রিসার্চ? আমি একটু আগে যে কথাটা বলছিলাম যে আমাদের যদি ইউজারকে জানতে হয় যে ইউজার কি ধরনের ডিজাইন চাচ্ছে, তার জন্য অবশ্যই আমার রিসার্চ করতে হবে। ঠিক আছে, একটা অ্যাপ্লিকেশন ডিজাইনের আগে অবশ্যই যথাযথ রিসার্চ করতে হবে। তো আমরা রিসার্চটা কিভাবে করতে পারি? আমরা আইদার ইউজারের সাথে ইন্টারভিউ বসতে পারি, কিংবা আমরা বিভিন্ন সার্ভের মাধ্যমে ইউজারের বিহেভিয়ার এবং নিড গুলো আমরা বুঝতে পারি এবং সেই নিড অনুযায়ী আমরা আমাদের অ্যাপ্লিকেশন ডিজাইন করতে পারি। অলরাইট, সো এটা ছিল আমাদের ইউজার রিসার্চ। আমাদের সেকেন্ড প্রিন্সিপাল হলো ইউজিবিলিটি। তো একটা অ্যাপ্লিকেশন শুধুমাত্র আসলে দেখতে সুন্দর হলেই চলবে না, অ্যাপ্লিকেশনটার অবশ্যই উপযোগিতা থাকতে হবে বা এটার অবশ্যই ইউজিবিলিটি থাকতে হবে। সো ইউজাররা তখনই তোমার অ্যাপ্লিকেশনটা চালাবে যখন ওই অ্যাপ্লিকেশনটা ইউজাররা, হ্যাঁ হ্যালো, কেউ কিছু বললা? আচ্ছা, ইউজাররা তখনই তোমার অ্যাপ্লিকেশনটা অ্যাকচুয়ালি চালাবে যখন ইউজাররা ওই অ্যাপ্লিকেশনটাকে ইফেক্টিভলি ইউজ করতে পারবে এবং তাদের ইউজার এক্সপিরিয়েন্স অনেক স্যাটিসফাইং হবে। তারপরে আমাদের থার্ড প্রিন্সিপাল, দ্যাট ইজ হচ্ছে অ্যাক্সেসিবিলিটি। আচ্ছা, তোমরা কি জানো যে আমাদের পৃথিবীর জনসংখ্যা কত?
হ্যালো, 700 কোটি। হ্যাঁ 700 কোটি প্লাস আর কি। তো বর্তমানে হচ্ছে আমাদের প্রায় 8 বিলিয়ন হচ্ছে আমাদের পৃথিবীর জনসংখ্যা। কিন্তু তোমরা জেনে অ্যাকচুয়ালি অবাক হবা যে এই 8 বিলিয়নের মধ্যে প্রায় 1 বিলিয়ন প্লাস মানুষ বা প্রায় হচ্ছে 1.6 বিলিয়নের মতন মানুষ হচ্ছে কোনো না কোনো ভাবে ডিজেবল। তাদের কোনো না কোনো ডিজেবিলিটি আছে। কেউ হয়তো কানে কম শোনে, কেউ হয়তো একেবারেই শোনে না, কেউ হয়তো চোখে কম দেখে, কেউ হয়তো একেবারেই দেখে না। ঠিক আছে, কেউ হয়তো হাঁটতে পারে, কেউ খোঁড়ায় খোঁড়ায় হাঁটে, কেউ হয়তো একেবারে হাঁটতে পারে না। সো এরকম আমাদের প্রায় 1.6 বিলিয়ন মানুষের কোনো না কোনো রকম ডিজেবিলিটি আছে। তো তোমার অ্যাপ্লিকেশন ডিজাইনটা শুধুমাত্র নর্মাল পিপলের জন্য করলে হবে না, এটা এমন ভাবে আমাদের ডিজাইনটা আসলে করতে হবে যাতে যে কোনো ধরনের মানুষ, যে কোনো ক্যাটাগরির মানুষ, ইভেন ডিজেবল মানুষও তোমার অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে পারে। এবং আমার ফাইনাল যে প্রিন্সিপাল সেটা হচ্ছে কনসিস্টেন্সি। তো আমরা অলরেডি আমরা ল্যাব করে আসছি এবং ল্যাবেও আমরা এই বিষয়টা নিয়ে কথা বলছি যে আমরা যে একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করব সেখানে অবশ্যই আমার একটা কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। এখানে আমি কনসিস্টেন্সি বলতে কি বোঝাচ্ছি, তো ধরো এটা হচ্ছে তোমার একটা অ্যাপ্লিকেশন। তো এই অ্যাপ্লিকেশনে তুমি বাটন অ্যাড করেছো আর কি। তো দেখা যাচ্ছে যে একটা বাটন হচ্ছে এরকম, আর একটা বাটন হচ্ছে ফুল স্কোয়ার শেপ, একটা বাটন রাউন্ডিশ কর্নার, একটা হচ্ছে স্কোয়ার শেপ, আবার একটা বাটন হলো এরকম গোল্ড। ঠিক আছে, বাট দেখা যাচ্ছে প্রত্যেকটা বাটনই সিমিলার কাজ করছে, ঠিক আছে, একই কাজ করছে। বাটন তুমি ক্লিক করছো, কোনো কিছু সাবমিট হচ্ছে বা একসেপ্ট হচ্ছে বা ডিনাই হচ্ছে। সো দেখা যাচ্ছে যে প্রত্যেকটা বাটনই একই কাজ করছে, কিন্তু এরা কি দেখতে ডিফারেন্ট, তাই না? তো যখন একজন ইউজার এই ধরনের ডিজাইন দেখবে তখন কিন্তু সে আসলে কনফিউজড হয়ে যাবে এবং সে আসলে বুঝতে পারবে না যে কোন বাটন দিয়ে কি কাজ করতে হবে। তো আমার অবশ্যই আমার ডিজাইনে একটা কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। লাইক আমার বাটন গুলা, সব বাটন দেখতে অবশ্যই একই রকম হইতে হবে। সেটা তুমি বাটনের কথা বলো, আমরা যদি ফন্টের কথা বলি, আমাদের ডিফারেন্ট পেজে যাতে ডিফারেন্ট ফন্ট না ইউজ হয়, যাতে আমার ফন্টের সাইজ গুলা কনসিস্টেন্ট থাকে। ঠিক আছে, এই জিনিসগুলোর মাধ্যমে আমরা, এই জিনিসগুলো মেনটেন করার মাধ্যমে আমরা আমাদের ডিজাইনে কনসিস্টেন্সি অ্যাকমপ্লিশ করতে পারি। বুঝতে পারছো? কনসিস্টেন্সি যদি না থাকে তাহলে কিন্তু একজন ইউজারের জন্য আসলে অ্যাপ্লিকেশনটা ইউজ করা অনেক দুরূহ হয়ে পড়বে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা সামনে আগাই। তো দেখো, একটু আগে আমি অ্যাক্সেসিবিলিটি এবং ইউজিবিলিটি এই দুইটা প্রিন্সিপালের কথা বলে আসছি। তো এই দুইটা হয়তো অনেক সময় শুনতে একরকম মনে হলো, দুইটা অ্যাকচুয়ালি ডিফারেন্ট। ডিফারেন্ট ইন এ সেন্স যে অ্যাক্সেসিবিলিটি মানে তোমার অ্যাপ্লিকেশন এর ডিজাইনটাকে বা অ্যাপ্লিকেশনটাকে যাতে দুনিয়ার সবাই ব্যবহার করতে পারে এভাবে তৈরি করা। আর ইউজিবিলিটি মানে হচ্ছে অ্যাপ্লিকেশনটা যাতে সবাই ইফেক্টিভলি ব্যবহার করতে পারে। দুইটা কিন্তু ডিফারেন্ট। যে তুমি সাপোজ কোন একটা অ্যাপ্লিকেশন তৈরি করছো, হ্যাঁ এটা দুনিয়ার সবাই ব্যবহার করতে পারছে, বাট অ্যাপ্লিকেশনের ডিজাইনটা আসলে খুবই হজবরল হয়ে গেছে। সো তার কি হলো, ইউজিবিলিটি কমে গেছে। ইউজাররা ব্যবহার তো করতে পারতেছে, বাট সেটাকে ইফেক্টিভলি ব্যবহার করতে পারছে না। সো অ্যাক্সেসিবিলিটি হচ্ছে যাতে সবাই জিনিসটা ব্যবহার করতে পারে এটা নিশ্চিত করা, আর ইউজিবিলিটি হচ্ছে সবাই যাতে ইফেক্টিভলি জিনিসটা ব্যবহার করতে পারে এই জিনিসটা নিশ্চিত করা। তো আমি যদি আমার ডিজাইনে অ্যাক্সেসিবিলিটি এবং ইউজিবিলিটি দুইটাই মেনটেন করতে চাই তাহলে আমার কিছু গাইডলাইন্স ফলো করতে হবে। সো গাইডলাইন গুলো কি, গাইডলাইন গুলো দেখো আমাদের এই নিচে দেওয়া আছে। সো আমি এক এক করে একটু গাইডলাইন গুলো এক্সপ্লেন করবো। অলরাইট, তো আমার প্রথম যে গাইডলাইনটা সেটা হচ্ছে কালার কন্ট্রাস্ট। কালার কন্ট্রাস্ট মানে হচ্ছে বেসিক্যালি পার্থক্য। ঠিক আছে, কালার কন্ট্রাস্ট বলতে আমি বুঝাচ্ছি, ধরো এটা হচ্ছে তোমার স্ক্রিন। ঠিক আছে, এটা হচ্ছে তোমার স্ক্রিন। এখন স্ক্রিনের ব্যাকগ্রাউন্ড হচ্ছে লাল। ঠিক আছে, লাল ব্যাকগ্রাউন্ড দেওয়া বা আমার ব্যাকগ্রাউন্ডে লাল কালার দেওয়া। এখন এই লাল কালারের উপরে যদি তুমি লাল কি বলে লাল কালারের টেক্সট দিয়ে তুমি কিছু লেখো, তাহলে কি তুমি সেই জিনিসটাকে পড়তে পারবা? তোমার ফন্টের কালার যদি লাল হয়, ব্যাকগ্রাউন্ডের কালার যদি লাল হয়, তাহলে কি এদের মধ্যে কোনো কন্ট্রাস্ট আছে? এর মধ্যে কিন্তু আসলে কোনো কন্ট্রাস্ট নাই। তুমি কিন্তু পার্থক্য করতে পারবা না যে টেক্সটে কি লেখা আছে, তাই না? তাই তো? জি স্যার। মানে এই কালার কন্ট্রাস্টটা মেনটেন করা কিন্তু আসলে আমার ডিজাইনের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে আমার সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে অল্টারনেট টেক্সট ফর ইমেজেস। তো দেখো আমি একটু আগে বলে আসছি যে আমার প্রায় হচ্ছে 1.6 বিলিয়নের মতন মানুষ ডিজেবল। তো ধরলাম যে এক ধরনের ডিজেবিলিটি কি, যে তারা হচ্ছে চোখে দেখতে পায় না।
তো যারা চোখে দেখতে পারে না তাদের জন্য কিন্তু আমাদের অ্যান্ড্রয়েডে এক ধরনের সিস্টেম আছে এবং ওইটাকে বলে হচ্ছে স্ক্রিন রিডার। তোমরা জানো কিনা বা দেখেছো কিনা, অ্যান্ড্রয়েডে হচ্ছে স্ক্রিন রিডার আছে। তোমরা যদি সেটিং এ যাও, অ্যাক্সেসিবিলিটি অপশনে গেলে স্ক্রিন রিডার নামে একটা অপশন আছে। তো স্ক্রিন রিডারের কাজটা কি, তোমার ডিসপ্লেতে যে জিনিসগুলো লেখা থাকবে স্ক্রিন রিডার বেসিক্যালি ওই জিনিসগুলা কি করবে, তোমাকে হচ্ছে পড়ে শোনাবে। বুঝতে পারছো? স্ক্রিন রিডার কি কেউ দেখছো অ্যান্ড্রয়েডে? তোমরা কি আসো আদৌ? জি স্যার, জি স্যার। আচ্ছা, তো তো এই স্ক্রিন রিডার আমার টেক্সট গুলো তো রিড করতে পারছে, তাই না? ধরলাম একজন ব্লাইন্ড পিপল, সে আসলে দেখতে পারে না, বাট আমার স্ক্রিন রিডারের টেক্সট গুলো ঠিকই পড়ে দিচ্ছে। কিন্তু সমস্যা হলো যে স্ক্রিনে যদি একটা ইমেজ থাকে, দেন হোয়াট? ধর এখানে একটা ইমেজ আছে, তো এই ইমেজকে কি সে পড়তে পারবে? স্ক্রিন রিডারে কিন্তু সেই ক্যাপাবিলিটি নাই যে সেই এই ইমেজটা পড়তে পারবে। তো ধরলাম এখানে একটা বাঘের ছবি আছে, তো আমরা কি করব যে ডিজাইন করার সময় এমন ভাবে ডিজাইন করব যাতে এই প্রত্যেকটি ইমেজের সাথে একটা করে অল্টারনেট টেক্সট থাকে, ঠিক আছে? একটা করে অল্টারনেট টেক্সট থাকে। তো এটা যেহেতু বাঘের ছবি, তুমি এখানে টেক্সটে কি লিখে দিবা যে দিস ইজ আ টাইগার, ঠিক আছে? অল্টারনেট টেক্সটে তুমি জিনিসটা লিখে দিবা। তো যখন স্ক্রিন রিডার স্ক্রিনটা পড়বে তখন ও দেখবে যে ছবির সাথে একটা অ্যাসোসিয়েটেড টেক্সট আছে, দ্যাট ইজ হচ্ছে দিস ইজ আ টাইগার। তখন সে এই জিনিসটা প্রোনাউন্স করবে এবং তখন ওই ব্লাইন্ড মানুষটা বুঝতে পারবে যে হ্যাঁ এখানে একটা ছবি আছে, একটা বাঘের ছবি আছে। তো এইভাবে আমাদের অল্টারনেট টেক্সট ফর ইমেজেস কাজ করে। তারপরে আমার নেক্সট যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে কিবোর্ড নেভিগেশন। সো এই কনসেপ্টটা বেসিক্যালি শুধুমাত্র আমার ফোনের জন্য না, এটা হচ্ছে আমার টোটাল ওয়েবসাইটের জন্য আসলে আমরা খাটে আর কি। তো কিবোর্ড নেভিগেশন বলতে বোঝাচ্ছে যে তোমার যে টোটাল ডিসপ্লেটা যাতে তুমি তোমার কিবোর্ড দিয়েই অ্যাক্সেস করতে পারো, মানে ডিসপ্লে উপরে যতগুলো ইউআই এলিমেন্টস আছে প্রত্যেকটা ইউআই এলিমেন্টস কে যাতে তুমি এই কিবোর্ড দিয়ে অ্যাক্সেস করতে পারো, তোমার যাতে মাউসের ব্যবহার করা না লাগে। সো এটা আসলে আমাদের ফোনের ক্ষেত্রে একটু কম, বাট আমাদের পিসির বা আমাদের ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে এই জিনিসটা একটু বেশি খাটে। তারপরে কি আছে? তারপরে আছে হচ্ছে আমাদের ক্লিয়ার কন্টেন্ট। তো তুমি যে কন্টেন্ট গুলো তোমার ডিসপ্লেতে রাখবা সেই কন্টেন্ট গুলো অবশ্যই লজিক্যালি অর্গানাইজড হইতে হবে এবং ক্লিয়ার হইতে হবে। তারপরে বললাম কনসিস্টেন্ট ডিজাইন। তো আমি এই জিনিসটা একটু আগে বলে আসছি যে আমাদের একটা ইউনিফর্ম ডিজাইন মেনটেন করতে হবে যাতে আমার ফন্ট এর সাইজ সেম থাকে, ফন্টের ফ্যামিলি যাতে চেঞ্জ না হয়ে যায়। তারপরে আমার যে বাটনগুলো যাতে দেখতে হচ্ছে মোটামুটি একরকমই হয়, একটু আগে যে জিনিসগুলো বলে আসছি যে আমাদের এই কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। এবং ফাইনালি দেখো আছে হচ্ছে ইউজার টেস্টিং। ইউজার টেস্টিং জিনিসটা কি? তোমরা কি বেটা টেস্টিং এর নাম শুনছো? হ্যাঁ, কোন একটা অ্যাপ্লিকেশনে বেটা ভার্সন আপলোড করে না অনেক সময়। এর মাধ্যমে কি হয়, আমার ইউজাররা ওই বেটা ভার্সনটা টেস্ট করে এবং টেস্ট করে ফিডব্যাক দেয় যে হ্যাঁ আমার অ্যাপে এই সমস্যা, আমার অ্যাপে ওই সমস্যা। তো এইভাবে কিন্তু আমরা আমাদের ডিজাইনটা ইউজারের মাধ্যমে টেস্ট করে নিতে পারি। অ্যাজ এ রেজাল্ট আমরা বুঝতে পারবো যে আমাদের অ্যাপ্লিকেশনের কোন পোর্শনে বা কোন জায়গায় ডিজাইনের ফ্ল আছে এবং কোন জায়গায় আমার ইউজার আসলে ইউজ করতে একটু মানে কষ্ট হচ্ছে আর কি, ইউজার ইউজ করতে। বুঝতে পারছো? তো এইগুলাই ছিল হচ্ছে আমার বেসিক্যালি আমার অ্যাক্সেসিবিলিটি এবং ইউজেবিলিটি গাইডলাইন। এক সেকেন্ড একটু দাঁড়াও, আমার মাউসটা একটু লুজ হয়ে গেছে, একটু মাউসটা ঠিক করে নিই। এবার আসছে। অলরাইট, সো আমরা আমাদের নেক্সট টপিকে তাহলে আগাই। আচ্ছা, তাহলে আমাকে একটা জিনিস বলো তো, জিনিসটা ড্যাফোডিলের পার্সপেক্টিভ থেকে বলবা যে তোমাদের ড্যাফোডিলের কোন অ্যাপটা ইউজ করে মনে হয়েছে যে এটা অনেক ফ্লুইড বা অনেক স্মুথ কাজ করে, আর কোন অ্যাপটা দেখে মনে হয়েছে যে এখানে সবসময় ট্রাফিক জ্যাম লেগে থাকে? বলো, এরকম দুটো অ্যাপের নাম বলো তো। রুটিন স্ক্রাবারটা মোটামুটি স্মুথ আছে। কোনটা স্মুথ আছে? রুটিন স্ক্র্যাপার। রাইট, রুটিন স্ক্র্যাপার কিন্তু অ্যাকচুয়ালি অনেক স্মুথ কাজ করে। আর ট্রাফিক জ্যাম আমরা জানি কোনটা, এটা হচ্ছে আমাদের বিএলসি, রাইট? এটা হচ্ছে বিএলসি। যে আমি আসলে এই পরশু দিনই তোমাদের ল্যাব রিপোর্ট জমা দেওয়ার জন্য আসলে একটা লিংক
ক্রিয়েট করছিলাম আর কি, বিএসএস একটা পোর্টাল খুলছিলাম, তার মধ্যেই হুট করে চলে গেছে, সার্ভার ডাউন হয়ে গেছে। তো এরকম হুটহাট ডাউন হয়ে যায় এখানে, কারণ হচ্ছে ট্রাফিক জ্যাম অনেক বেশি। ঠিক আছে, আচ্ছা ওকে। সো আমাদের নেক্সট আলোচনার টপিক হচ্ছে ম্যাটেরিয়াল ডিজাইন। ঠিক আছে, ম্যাটেরিয়াল ডিজাইন। তো ম্যাটেরিয়াল ডিজাইন জিনিসটা কি? ম্যাটেরিয়াল ডিজাইন হচ্ছে আমার গুগলের ডিজাইন ফিলোসফি। ঠিক আছে, তো আমরা যে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপ করবো, এই অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের ইউআই ইউএক্স ডিজাইনের ক্ষেত্রে আমার গুগল কিছু গাইডলাইন দিয়ে দিছে। সেই গাইডলাইনের কম্বিনেশনই বেসিক্যালি হচ্ছে আমার ম্যাটেরিয়াল ডিজাইন। তো ম্যাটেরিয়াল ডিজাইন যেটা বললাম, যেহেতু এটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের জন্য প্রযোজ্য, তার মানে এটা ডেভেলপ করছে কে? ডেভেলপ করছে হচ্ছে গুগল। ঠিক আছে, ডেভেলপ বাই গুগল, এবং এটা আমার গ্রিড বেসড লেআউট ইউজ করে। আর আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল ডিজাইন অ্যাকচুয়ালি আমার রিয়েল ওয়ার্ল্ডের ম্যাটেরিয়াল থেকে ইন্সপায়ার্ড। রিয়েল ওয়ার্ল্ডের ম্যাটেরিয়াল থেকে কিভাবে ইন্সপায়ার্ড? তো এই জিনিসটাকে আমরা অ্যাকচুয়ালি একটা স্ট্যাক অফ পেপারের মতো চিন্তা করতে পারি। তো ধরো অনেকগুলো পেপার একটা আরেকটার উপরে স্ট্যাক করা। তো ধরো এটা হচ্ছে তোমার ফোনের যে হোম পেজ, কোন একটা অ্যাপ্লিকেশনের হোম পেজ। তো এর উপরে ধরো হচ্ছে কি কি স্ট্যাক করা আছে, বাটন, তারপরে ধরো হচ্ছে সার্চ বাটন, তাই না? অনেক বিভিন্ন ধরনের কার্ডস, ইউআই এলিমেন্টস, এগুলা কিন্তু এর উপরে স্ট্যাক করা আছে। তো ধরলাম এই নিচেরটা হচ্ছে আমার একটা পেপার, এর উপর আমরা একটা বাটন রাখছি, সেটাও একটা পেপার, বাট একটু ছোট সাইজের পেপার আর কি। তো ধরো এখানে একটা সার্চ বাটন আছে, এটাও আমার একটা পেপার, বাট একটা ছোট সাইজের পেপার। ঠিক আছে, এরপরে টেক্সট আছে। তো এইভাবে আমরা একটা পেপারের উপর আরেকটা পেপার যেভাবে রাখছি, তো রাখার ফলে এদের মধ্যে যে মিথস্ক্রিয়াটা আর কি, দুইটা ফিজিক্যাল ম্যাটেরিয়াল এর ভিতরে যেভাবে ইন্টারাকশন হয়, আমাদের এই ম্যাটেরিয়াল ডিজাইনও ওই ধরনের ইন্টারাকশন সিমুলেট করার চেষ্টা করে। ঠিক আছে, তো আমরা আমাদের ম্যাটেরিয়াল ডিজাইনের প্রিন্সিপালস গুলো পড়লে আমরা আসলে জিনিসটা একটু ভালো মতো বুঝতে পারবো। তো আমাদের নেক্সট টপিক হচ্ছে এই ম্যাটেরিয়াল ডিজাইনের প্রিন্সিপালস। ঠিক আছে, প্রিন্সিপালস অফ ম্যাটেরিয়াল ডিজাইন। তো আমাদের প্রিন্সিপাল গুলো হলো, আমার দেখো, ম্যাটেরিয়াল অ্যাজ এ মেটাফোর, বোল্ড অ্যান্ড ইন্টেনশনাল অ্যান্ড মিনিংফুল ডিজাইন, আর লাস্টেরটা হচ্ছে মোশন প্রোভাইডিং মিনিং। ঠিক আছে, মোশন প্রোভাইডিং মিনিং। তো কোনটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা কি বোঝাচ্ছি? তো দেখো, প্রথমটা আমরা কি বলছি, ম্যাটেরিয়াল অ্যাজ এ মেটাফোর। তো আমি যেটা এর আগেও বলে আসছি যে আমাদের ম্যাটেরিয়াল ডিজাইন কিন্তু অ্যাকচুয়ালি আমার ফিজিক্যাল ম্যাটেরিয়াল থেকে ইন্সপায়ার্ড। তো একটু ফিজিক্যাল ম্যাটেরিয়ালের একটু বৈশিষ্ট্যের কথা যদি আমি চিন্তা করি, তো ফিজিক্যাল ম্যাটেরিয়াল শ্যাডো কাস্ট করে, তাই না? শ্যাডো আছে না, ছায়া আছে না ফিজিক্যাল ম্যাটেরিয়ালের, নাকি? হ্যালো, জি স্যার। তারপরে ফিজিক্যাল ম্যাটেরিয়ালকে যখন আমরা আসলে টাচ করি, সেটাও কিন্তু অনেক ন্যাচারালি মুভ করে। তো এই জিনিসগুলা আমার এই ম্যাটেরিয়াল ডিজাইনও ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে। আমার সেকেন্ড প্রিন্সিপাল হচ্ছে যে এখানকার যে ডিজাইনটা সেটা অনেক বোল্ড, ইন্টেনশনাল। মানে বোল্ড বলতে আমরা বোঝাচ্ছি যে টাইপোগ্রাফিটা সেখানে বেসিক্যালি বোল্ড ফন্টকে ইউজ, মানে বোল্ড ফন্ট ইউজ করার জন্য আসলে উদ্বুদ্ধ করা হয়। ঠিক আছে, বোল্ড ফন্ট বলি, স্ট্রং কালার্স বলি, এইগুলো ইউজ করার জন্য ম্যাটেরিয়াল ডিজাইন আমাদের উদ্বুদ্ধ করে। তোমরা জানো বোল্ড কি? বোল্ড হচ্ছে একটু গাঢ় রং, তাই না? একটু গাঢ় থাকে। আচ্ছা, সিমিলারলি আমাদের থার্ড যে ফিলসফি সেটা হচ্ছে মোশন। তো তোমরা তোমরা যেহেতু আর কি বিভিন্ন অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন বা বর্তমান যে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন গুলো এগুলো চালাই দেখছো আর কি, তো এই অ্যাপ্লিকেশন গুলার যে মোশন গুলা, ইউআই এলিমেন্টস এর যে মোশন গুলা, এই মোশন গুলা কিন্তু আমার রিয়েল ওয়ার্ল্ড ফিজিক্সই অনেকটা মিমিক করার ট্রাই করে। ঠিক আছে, তো মোশন কিন্তু অনেক বেশি ইন্টারঅ্যাক্টিভ এবং ইনচুইটিভ। ঠিক আছে, তো এই তিনটাই হচ্ছে বেসিক্যালি আমার ম্যাটেরিয়াল ডিজাইনের প্রিন্সিপাল। তো দেখো, আমার এই যে ডান পাশে আমি এখানে একটা হচ্ছে একটা অ্যানিমেটেড গিফ আর কি আমি এখানে অ্যাড করে রাখছি। তো এখানে তোমরা কয়েকটা বাটন দেখতে পাচ্ছ। তো এই বাটন গুলা কিন্তু আমার রিয়েল ওয়ার্ল্ডের ম্যাটেরিয়ালকে অনেকাংশে সিমুলেট করছে। কিভাবে সিমুলেট করছে? দেখো, এই যে বাটন গুলার নিচে শ্যাডো দেখতে পাচ্ছ না? একটু বলো তো আমাকে, দেখতে পাচ্ছ শ্যাডো? হ্যাঁ, জি স্যার। হ্যালো। জি স্যার। তো সিমিলারলি আমি যদি আমার একটা অবজেক্টের উপর আমার হাতটা একটু উপর করে রাখি আর কি, আমার একটা অবজেক্টের থেকে যদি আমার হাতের ডিস্টেন্স থাকে একটু, তাহলে দেখবা যে ওই অবজেক্টের উপর আমার হাতের একটা শ্যাডো পড়ে গেছে। তো সিমিলারলি এই বাটনটা যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডের উপরে আছে, তাই বাটনটাও একটা
শ্যাডো কাস্ট করছে। বাটনটাকে যখন আমি টাচ করতেছি তখন দেখো এই জিনিসটা কিন্তু রিয়াক্ট করছে একটা রিয়েল ওয়ার্ল্ড অবজেক্টের মতন, দেখছো একটা রিয়েল ওয়ার্ল্ড ম্যাটেরিয়ালের মতন জিনিসটা রিয়াক্ট করছে যখন আমি এই জিনিসটাকে টাচ করছি বা ক্লিক করছি। তো এই জিনিসগুলাই আমার ম্যাটেরিয়াল ডিজাইন এর প্রিন্সিপালের আওতাভুক্ত। তো আমরা একটু আগে দেখছিলাম হচ্ছে ম্যাটেরিয়াল ডিজাইন ডেভেলপ বাই গুগল। আমরা নেক্সট যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে হিউম্যান ইন্টারফেস ডিজাইন বা হিউম্যান ইন্টারফেস গাইডলাইন। এই জিনিসটা আমাদের প্রোভাইড করেছে হলো অ্যাপেল। তো ম্যাটেরিয়াল ডিজাইন এবং হিউম্যান ইন্টারফেস গাইডলাইনের ভিতরে কিন্তু আসলে মূলনীতিগত দিক থেকে কিছু তফাৎ বা পার্থক্য আছে, আমরা এটা নেক্সট স্লাইডে দেখবো। তো এই HIG বা হিউম্যান ইন্টারফেস গাইডলাইন মূলত ডেভেলপ করছে হচ্ছে অ্যাপেল। তো যেরকম আমরা আমাদের ম্যাটেরিয়াল ডিজাইনের ক্ষেত্রে বলেছিলাম যে জিনিসগুলো আসলে আমার রিয়েল ওয়ার্ল্ডের ফিজিক্যাল ম্যাটেরিয়াল থেকে অনেকাংশেই উদ্বুদ্ধ বা ইন্সপায়ার্ড আর কি। কিন্তু HIG আসলে একটু ডিফারেন্ট। HIG কিন্তু আমার ম্যাটেরিয়াল ডিজাইনের মতন ওরকম বোল্ড কালার ব্যবহার করে না, ঠিক আছে। এটা মোটামুটি ফ্ল্যাট এবং ওইটার মতন অত বেশি কি বলে UI কম্পোনেন্টসও আমার ইউজ হয় না হিউম্যান ইন্টারফেস ডিজাইনে। এটা অনেকটাই ফ্ল্যাট, ঠিক আছে, এটা অনেকটাই ফ্ল্যাট এবং মিনিমালিস্টিক। তো ওকে, আচ্ছা। তো আমাদের তাহলে এখন আমরা দেখবো যে আমাদের HIG এর প্রিন্সিপাল গুলো অ্যাকচুয়ালি কি কি। তো আমরা ম্যাটেরিয়াল ডিজাইনের 3টা প্রিন্সিপাল দেখেছি, আমার HIG তেও সিমিলারলি 3টা প্রিন্সিপাল আছে। কি কি প্রিন্সিপাল? ক্ল্যারিটি, ডিফারেন্স আর হচ্ছে ডেপথ। তো তোমরা যদি কেউ iOS অ্যাপ ইউজ করে থাকো তাহলে দেখবা যে আমাদের iOS এ যে অ্যাপগুলো আছে যেমন সাফারি, তারপরে হচ্ছে আমার অ্যাপেল মেইল যেটা আর কি, এগুলা কিন্তু খুবই সিম্পল এবং মিনিমালিস্টিক ইন্টারফেস ব্যবহার করে এবং রিডেবিলিটিকে প্রায়োরিটাইজ করে। অর্থাৎ আমার HIG যে জিনিসটা বলতেছে সেটা হচ্ছে যে আমার ডিসপ্লের উপরে যে কন্টেন্ট গুলো থাকবে, যে লেখাগুলো থাকবে, সেই জিনিসগুলোর রিডেবিলিটি যাতে সবচেয়ে ম্যাক্সিমাইজড হয়। অর্থাৎ তুমি যাতে এক নজরে দেখেই বুঝতে পারো যে হ্যাঁ এখানে কিছু একটা লেখা আছে বা এখানে কোনো একটা জিনিস আছে, ঠিক আছে। তো এই রিডেবিলিটিটা অবশ্যই যাতে ম্যাক্সিমাইজড হয়। তো এই জিনিসটাই বলছে হলো আমার ক্ল্যারিটি। আমার সেকেন্ড যে প্রিন্সিপাল সেই প্রিন্সিপালটা হচ্ছে ডিফারেন্স। সো ডিফারেন্স বলতে আমি আসলে কি বুঝাচ্ছি? ডিফারেন্স বলতে আমি বুঝাচ্ছি যে তোমার UI ডিজাইনের ক্ষেত্রে তোমার মেইন যে কন্টেন্ট সেটাই অবশ্যই তোমার হিরো হইতে হবে। মানে ব্যাপারটা যেটা সেটা হলো যে দেখো আমাদের ডিসপ্লেতে তো বিভিন্ন ধরনের UI এলিমেন্টস থাকবে, রাইট? ধরো হচ্ছে বাটন আছে, তারপরে ধরো হচ্ছে কার্স আছে, এরকম অনেক UI এলিমেন্ট থাকবে। বাট UI এলিমেন্ট গুলা যাতে তোমার মেইন কন্টেন্টকে ওভারশ্যাডো না করে ফেলে, ঠিক আছে। ধরো তুমি একটা উইকিপিডিয়া বানাইছো, উইকিপিডিয়ার ভিতরে তুমি হাজার রকমের UI এলিমেন্ট দিয়ে ভরে রাখছো, ঠিক আছে। এটা একটা UI এলিমেন্ট, এটা একটা UI এলিমেন্ট, বিভিন্ন ধরনের UI এলিমেন্ট। বাট আমার উইকিপিডিয়ার মেইন হিরোকে তার কন্টেন্ট, রাইট? এবং সেই কন্টেন্টটা কি? সেই কন্টেন্টটা হচ্ছে টেক্সট। তো এমন যাতে না হয় যে UI এলিমেন্টে তুমি ভরে রাখছো এবং সেই টেক্সটটাই আমরা ঠিক মতো পড়তে পারছি না, বুঝতে পারছো? তো এই জিনিসটাই আমাকে বলছে হচ্ছে আমার ডিফারেন্স, যে যাতে আমরা আমাদের কন্টেন্টকে প্রায়োরিটাইজ করি, আমাদের UI এলিমেন্টকে প্রায়োরিটাইজ না করে। এই জিনিসটা কি বুঝতে পারছো তোমরা? জি স্যার। জি স্যার। ওকে, তো দেখো আমাদের ফাইনাল যে প্রিন্সিপালটা সেটা হচ্ছে ডেপথ। আমি একটু আগে বলে আসছি যে আমাদের ম্যাটেরিয়াল ডিজাইনের ক্ষেত্রে আমাদের যে UI এলিমেন্টস গুলা এগুলো হচ্ছে আমাদের রিয়েল ওয়ার্ল্ড ম্যাটেরিয়ালকে মিমিক করে। মিমিক করার মাধ্যমে তারা কি করে? তারা বিভিন্ন ধরনের শ্যাডো কাস্ট করে, তাই না? তাদের বিভিন্ন ধরনের এলিভেশন আছে, অর্থাৎ একটা অবজেক্টের উপর আরেকটা অবজেক্ট যে আমরা রাখছি এই জিনিসটা স্পষ্ট করে বোঝা যায়। বাট আমাদের iOS এর ক্ষেত্রে বা হিউম্যান ইন্টারফেস গাইডলাইনের ক্ষেত্রে আসলে আমরা ফ্ল্যাট ডিজাইন ফিলোসফি ব্যবহার করি, ঠিক আছে। আমরা কিন্তু ওই রকম শ্যাডো কাস্ট করি না, ওকে, শ্যাডো কাস্ট করি না। বাট বাট HIG এর ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে বেশি দেখা যায় সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ব্লাড ইফেক্ট। তোমরা কি কেউ আইফোন ইউজ করো? এনিওয়ান? হ্যালো? জি স্যার।
হ্যাঁ, তো যদি আইফোন ইউজ করে থাকো আর কি, তোমরা দেখবা যে আইফোনে কিন্তু এই ইউআই এর ট্রানজিশনের ক্ষেত্রে ব্লার ইফেক্টটা কিন্তু অনেক বেশি আকারে দেখা যায়, তাই না? ব্যাকগ্রাউন্ডে ব্লার করে দেয় না অনেক জায়গায়, এই জিনিসটা কিন্তু জি, স্যার। আসলে আইফোনে অনেক বেশি আকারে দেখা যায় অ্যান্ড্রয়েডের তুলনায়। সো ওরা বেসিক্যালি এই ব্লারের মাধ্যমে আমাদের ডেপথ ইফেক্টটাকে ক্যাপচার করার চেষ্টা করে, ঠিক আছে, শ্যাডো কাস্ট করার মাধ্যমে না। তো এই তিনটাই ছিল হচ্ছে আমার এই অ্যাপেলের হিউম্যান ইন্টারফেস গাইডলাইনের প্রিন্সিপাল। আশা করি বুঝতে পারছো। তো যে জিনিসটা বললাম যে আমাদের ম্যাটেরিয়াল ডিজাইন এবং হিউম্যান ইন্টারফেস গাইডলাইন, এই দুইটার মধ্যে অ্যাকচুয়ালি মূলনীতিগত দিক থেকে বেশ পার্থক্য আছে। এই জন্যই দেখবা যে আমাদের অ্যান্ড্রয়েডের যে ডিফল্ট অ্যাপ্লিকেশন গুলো এবং আমার আইওএস এর যে ডিফল্ট অ্যাপ্লিকেশন গুলো, তাদের মধ্যে কিন্তু ডিজাইনে অ্যাকচুয়ালি হিউজ ডিফারেন্স, ঠিক আছে, ডিজাইনের হিউজ ডিফারেন্স দেখা যায়। তো পার্থক্যগুলো কি কি আমরা একটু এক এক করে দেখি। প্রথম পার্থক্য হচ্ছে ফিলোসফিগত দিক থেকে পার্থক্য। ফিলোসফিগত দিক থেকে পার্থক্য বলতে আমাদের ম্যাটেরিয়াল ডিজাইন হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড ম্যাটেরিয়ালস এর যে ফিজিক্যাল প্রপার্টি গুলা, সেগুলা আনা ট্রাই করে, লাইক বোল্ড কালার, ডেপথ ইফেক্ট, তারপর হচ্ছে আমার শ্যাডো কাস্টিং, এই জিনিসগুলা সে আনা ট্রাই করে। বাট এই এইচআইজি এর ক্ষেত্রে আসলে আমার যে ডিজাইনটা সেটা অনেকটাই ফ্ল্যাট, ঠিক আছে, ডিজাইনটা অনেকটাই ফ্ল্যাট এবং মিনিমালিস্টিক। এই ইসের মতন ম্যাটেরিয়াল ডিজাইনের মতন অতটা বোল্ড না, অতটা শ্যাডো কাস্ট করে না। সেকেন্ডলি হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম। তো ম্যাটেরিয়াল ডিজাইন হচ্ছে আমার গুগলের যে ডিভাইস গুলো আছে, লাইক অ্যান্ড্রয়েড হইতে পারে, টিভি হইতে পারে, স্মার্ট ওয়াচ হইতে পারে, এসব জায়গায় আমরা ম্যাটেরিয়াল ডিজাইন দেখতে পারি। ইভেন ওয়েবেও, ওয়েবসাইট গুলোতেও আমরা এখন ম্যাটেরিয়াল ডিজাইনই দেখি। আর হিউম্যান ইন্টারফেস গাইডলাইন কার জন্য? বেসিক্যালি আমার অ্যাপেলের যে ডিভাইস গুলো আছে, লাইক আইওএস, ম্যাকওএস, ওয়াচওএস, টিভিওএস, এগুলোর জন্য। এরপরে যদি ভিজুয়াল স্টাইলের কথা বলি, একটু আগে আমরা বলছি যে আমরা হচ্ছে ম্যাটেরিয়ালের ক্ষেত্রে বোল্ড কালার, শ্যাডো এগুলো খুব বেশি ইউজ করি, বাট এইচআইজি এর ক্ষেত্রে জিনিসগুলো আসলে খুবই মিনিমালিস্টিক, ট্রান্সলুসেন্সি, এবং এরা কি করে অনেক ব্লার ইউজ করে, ঠিক আছে, ব্লার ইউজ করে, এবং এদের ডেপথ ইফেক্ট খুবই সাটেল, ঠিক আছে, অ্যান্ড্রয়েডের মতন অতটা বোল্ড না। তারপরে যদি আমি একটু নেভিগেশনের কথা বলি, দেখবা তোমরা যারা আসলে পুরাতন অ্যান্ড্রয়েড ফোনও ইউজ করছো, তোমরা দেখবা যে তোমাদের অ্যান্ড্রয়েড ফোনের নিচে কিন্তু একটা বটম নেভিগেশন বার ছিল, তাই না? ছিল তো নাকি? জি স্যার, ছিল। নেভিগেশন বার কোনটা? এই যে ব্যাক বাটন, হোম বাটন, এরকম ছিল। তো এই জিনিসগুলা কিন্তু এখনো আছে, ঠিক আছে, হয়তো তোমরা মানে হাইড করা যায় বা হচ্ছে চাইলে ইউজ নাও করা যায়, চাইলে জেস্টার দিয়েও কাজ করা যায়, বাট নেভিগেশন গুলা কিন্তু এখনো আছে। বাট এই আইওএস কিন্তু কখনো এই ধরনের নেভিগেশনকে আসলে প্রায়োরিটাইজ করে না। ইভেন অনেক বছর আগের থেকে আইওএস এ এই ধরনের নেভিগেশন আসলে চলে গেছে, ঠিক আছে, এই ধরনের নেভিগেশন আইওএস এ খুব একটা ইউজ হয় না। ওকে, আইওএস এ ম্যাক্সিমাম হচ্ছে জেস্টার বেস, বিভিন্ন ধরনের জেস্টার দিয়ে আমরা বিভিন্ন জায়গায় নেভিগেট করতে পারি। তারপর যদি একটু টাইপোগ্রাফির কথা বলি, আমাদের অ্যান্ড্রয়েডের রোবোটো ফন্ট হচ্ছে আমাদের ডিফল্ট ফন্ট, আর আইওএস এর ক্ষেত্রে হলো স্যান ফ্রান্সিসকো। বাটনস এর কথা যদি একটু বলি, আমাদের অ্যান্ড্রয়েডে বিভিন্ন ধরনের ফ্লোটিং অ্যাকশন বাটন আমরা দেখতে পারি, বাট আইওএস এর ক্ষেত্রে বা এইচআইজি এর ক্ষেত্রে আমাদের বাটন গুলা খুবই সিম্পল হয়, ঠিক আছে, আমরা সিম্পল বাটন ব্যবহার করি। তো অ্যান্ড্রয়েডের ফ্লোটিং বাটনটা অ্যাকচুয়ালি কি? ফ্লোটিং বাটন হচ্ছে এমন একটা বাটন যেটা ডিসপ্লের উপরে ফ্লোট করে আছে, ঠিক আছে, ধরো নিচে একটা শ্যাডো কাজ করতেছে, ডিসপ্লের উপরে জিনিসটা ফ্লোট করে আছে। তো এই জিনিসটা আমরা আসলে আমাদের নেক্সট পেজে গেলে একটু দেখতে পারবো যে আসলে ফ্লোটিং বাটন বলতে আমি কি বোঝাচ্ছি। চলো আমরা একটু দেখে আসি। তো এইখানে দেখো আমাদের দুইটা অ্যাপ্লিকেশন আছে, সবাই একটু খেয়াল করো প্লিজ। এখানে দেখো আমার দুইটা অ্যাপ্লিকেশন আছে, দুইটাই কিন্তু ক্লক অ্যাপ, ঠিক আছে। প্রথম অ্যাপ্লিকেশনটা আমার অ্যান্ড্রয়েডের জন্য, আর সেকেন্ড অ্যাপ্লিকেশনটা হচ্ছে আইওএস এর জন্য। কিন্তু দুইটা অ্যাপ্লিকেশনের ডিজাইন ফিলোসফিতে কিন্তু অনেক ডিফারেন্স, তাই না? অনেক ডিফারেন্স দেখতে পাচ্ছে। আইওএস এর অ্যাপটা মোটামুটি অনেক বেশি মিনিমালিস্টিক, অ্যান্ড্রয়েডের অ্যাপটা একটু মোটামুটি ফ্যান্সি বলা যায়, ঠিক আছে, ফ্যান্সি বলা যায়। অ্যান্ড্রয়েডের অ্যাপে আমার ইউআই এলিমেন্টস বেশি, আইওএস এর অ্যাপে ইউআই এলিমেন্টস কম। আরেকটা জায়গায় একটু আমরা ডিফারেন্স দেখতে পাই, সেটা হলো যে যখন আমরা আমাদের অ্যান্ড্রয়েড ক্লক অ্যাপ্লিকেশনে আমরা হচ্ছে অ্যালার্ম অ্যাড করতে চাই, তখন দেখো এই যে এখানে একটা ফ্লোটিং বাটন আছে, হলুদ কালারের বাটনটা তোমরা দেখতে পাচ্ছ না? এখানে এই যে হলুদ কালারের বাটন দেখতে পাচ্ছ তো নাকি? জি স্যার। হ্যালো, এই ধরনের বাটনকে আমরা বলি ফ্লোটিং বাটন। ইভেন তোমরা যদি নিজেদের ক্লক অ্যাপে ওপেন করো, দেখবা যে এই ক্লক অ্যাপের মাঝখানে এরকম একটা
এই প্লাস চিহ্ন দিয়ে একটা ফ্লোটিং বাটন আছে। ফ্লোটিং বাটন কেন বলছি, দেখো এই বাটনটার নিচে কিন্তু শ্যাডো আছে। আমি একটু যদি জুম করি এখানে জানি না ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, বাট বাটনটা কিন্তু শ্যাডো কাজ করছে এবং এটা কিন্তু লেয়ার থেকে একটু এলিভেটেড অবস্থায় আছে। এই জন্য আমরা এই জিনিসটাকে ফ্লোটিং বাটন বলি। বাট আমরা যদি আইওএস এর কথা বলি, একটু দাঁড়াও, তো আইওএস এর ক্ষেত্রে আমরা যদি একটা অ্যালার্ম এড করতে চাই, তাহলে দেখো আমার এখানে এই যে একটা প্লাস চিহ্ন দেখতে পাচ্ছ না, প্লাস, এরকম একটা নর্মাল খুবই ফ্ল্যাট ডিজাইনের একটা বাটন দেওয়া। এই বাটনে দেখো কিন্তু কোনো শ্যাডো নাই, বা এটা কিন্তু অ্যাকচুয়ালি এলিভেটেডও না, ঠিক আছে। বাট যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি এটা কি মিনিমাল অনেক। আর অ্যান্ড্রয়েডটাকে কিন্তু আমরা মিনিমাল বলতে পারি না, এটা কিন্তু অনেক বেশি ফ্যান্সি, ঠিক আছে, অনেক বেশি ফ্যান্সি। তো তার মানে iOS শুধুমাত্র আমরা এখানে প্লাসে ক্লিক করে আমরা যেখানে এখানে আমরা হচ্ছে অ্যালার্ম অ্যাড করতে পারছি, অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে আমরা এই ফ্লোটিং বাটন অ্যাড করে আমরা অ্যালার্মটা অ্যাড করছি। তো তার মানে অ্যান্ড্রয়েডে কিন্তু আমরা হচ্ছে এই ফ্লোটিং বাটনটা বিভিন্ন জায়গায় ব্যবহার করি, বাট আইওএস এর ক্ষেত্রে বাটনগুলো মোটামুটি সিম্পলিস্টিক হয়, মিনিমালিস্টিক হয়। বুঝতে পারছো ব্যাপারটা? সিমিলারলি আমাদের অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে আসলে জেস্টার গুলা আমরা খুব বেশি ব্যবহার করি না, তবে কারেন্টলি আমাদের নতুন যে অ্যান্ড্রয়েড ফোন গুলো আছে সেগুলোতে আসলে জেস্টার কে ভালোই গুরুত্ব দেওয়া হচ্ছে, বাট এক সময় আসলে অতটা গুরুত্ব ছিল না। বাট আইওএস এর ক্ষেত্রে কিন্তু একদম শুরু থেকেই আমার অনেক হেভিলি জেস্টার গুলা ইউজ হতো। তারপরে কাস্টমাইজেশন যদি আমি কথা বলি, আমাদের ম্যাটেরিয়াল ডিজাইনে কিন্তু প্রচন্ড রকমের কাস্টমাইজেবল, ঠিক আছে। আমরা বিভিন্নভাবে আমাদের এই জিনিসটাকে কাস্টমাইজ করতে পারি। তুমি দেখো না, আমরা অ্যান্ড্রয়েডে বিভিন্ন ধরনের থিম ব্যবহার করতে পারি, বিভিন্ন লঞ্চারও কিন্তু আমরা ইউজ করতে পারি। বাট আইওএস এর ক্ষেত্রে কিন্তু কাস্টমাইজেশন খুবই লিমিটেড, ঠিক আছে, কারণ জিনিসটা অনেক বেশি মিনিমাল এবং ওরাই আসলে জিনিসটা লিমিট করে রাখছে, ঠিক আছে, যাতে ইউজাররা এই দিক ওই দিক বেশি ঘোরাঘুরি না করে, ঠিক আছে। আচ্ছা, তো এইগুলাই হলো আমার ম্যাটেরিয়াল ডিজাইনের সাথে আমার হিউম্যান ইন্টারফেস গাইডলাইনের পার্থক্যগুলো কি বুঝতে পারছো মোটামুটি? হ্যালো, জি স্যার। জি স্যার, বোঝা গেছে। তো পার্থক্যগুলো তো আমরা বুঝলাম। তো এখন কথা হচ্ছে যে তোমরা যখন আসলে একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করবা, তখন তোমরা কোন গাইডলাইন ফলো করবা, তাই না? এটা একটা কনফিউশন হইতে পারে। তো আসলে এত কনফিউজড হওয়ার কোনো কারণ নাই, তোমরা যেটা ইচ্ছে সেটা ইউজ করতে পারো। ইভেন যেহেতু আমরা অ্যান্ড্রয়েডেরই কাজ করতেছি, সো আমরা ম্যাটেরিয়াল ডিজাইনই ব্যবহার করব। তো এই জিনিসগুলা কি কিন্তু অ্যাকচুয়ালি রুল বলা হচ্ছে না, ঠিক আছে। এগুলো কিন্তু রুল না যে তোমাকে অবশ্যই ফলো করতে হবে বা স্ট্রিক্টলি মেনটেন করতে হবে। এগুলো হচ্ছে গাইডলাইন, ঠিক আছে, যে হ্যাঁ এইভাবে করলে ভালো হয়, যাতে আমার থ্রু আউট দি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আমরা কনসিস্টেন্টলি এক ধরনের ডিজাইন ফিলোসফি দেখতে পাই। তো এর জন্যই আমাকে কিছু গাইডলাইন দেওয়া হয়েছে। আমাকে কিন্তু রুলের মধ্যে আটকায় দেওয়া হয় না। তো ডেফিনেটলি ডিজাইনটা তোমার কাছে, ওকে। বাট ডেফিনেটলি আমার ডিজাইনের যে মেইন প্রিন্সিপাল গুলো সেগুলো মেনটেন করতে হবে, লাইক কনসিস্টেন্সি বলো, ইউজিবিলিটি বলো, অ্যাক্সেসিবিলিটি বলো, এই ধরনের যে আমার মেইন প্রিন্সিপাল গুলো এগুলো অবশ্যই মেনটেন করে আমার ডিজাইন করতে হবে। অলরাইট, তাহলে আমরা সামনে আগাই। তো আমরা অলরেডি এটা দেখে ফেলেছি। তো আমরা সিমিলারলি আরো দুই একটা এক্সাম্পল দেখি আর কি, যে এক্সাম্পলের মাধ্যমে আমরা ম্যাটেরিয়াল ডিজাইন এবং এইচআইজি এর মধ্যে পার্থক্যটা আমাদের আর কি ভিজুয়ালাইজ করতে পারবো। যেমন ধরো আমরা ম্যাটেরিয়াল, আমার লেফট সাইডে আছে হচ্ছে হিউম্যান ইন্টারফেস গাইডলাইন আর রাইট সাইডে ম্যাটেরিয়াল ডিজাইন। হিউম্যান ইন্টারফেস গাইডলাইন বলি, ম্যাটেরিয়াল ডিজাইন বলি, এই দুইটা সেম অ্যাপ্লিকেশনে কিন্তু আমি কি করছি, আমি কোনো কিছু একটা সার্চ করছি, ঠিক আছে, কোনো কিছু একটা সার্চ করছি। তো এই সার্চটা ক্লিন করার জন্য দেখো দুই জায়গায় কিন্তু আমার ক্রস বাটন আছে, তাই না? কিন্তু ক্রস বাটন গুলো দেখছো, ক্রস বাটন গুলোর ডিজাইন কিন্তু ডিফারেন্ট, তাই না? ক্রস বাটন গুলোর ডিজাইন কিন্তু ডিফারেন্ট। একই সাথে আমি যদি এই সার্চকে ক্যান্সেল করতে চাই, অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে দেখো এখানে আমার একটা ব্যাক বাটন আছে, বাট আইওএস এর ক্ষেত্রে কিন্তু জিনিসটাকে বলে দিচ্ছে যে হ্যাঁ ক্যান্সেল, এই ক্যান্সেলে ক্লিক করলে আমরা সার্চ মোডকে ক্যান্সেল করতে পারবো, ঠিক আছে। ওটা কিন্তু অনেক বেশি প্রিসাইজ, বাট অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে কিন্তু অতটা প্রিসাইজ না, আমাকে আসলে বুঝে নিতে হবে। সিমিলারলি যদি আমি হচ্ছে আমার ট্যাবের কথা বলি, যে আমার একটা অ্যাপ্লিকেশনের উপরের দিকে যে ট্যাব গুলা থাকে, সো অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে আসলে এই ধরনের ট্যাব ইউজ হয়, বাট আইওএস এর ক্ষেত্রে এই ধরনের সেগমেন্টেড বাটন টাইপের ট্যাব গুলা ইউজ হয়। তো এই দুইটা উদাহরণের মাধ্যমে আশা করি তোমরা আসলে বুঝতে পারছো যে আমাদের এইচআইজি এবং ম্যাটেরিয়াল ডিজাইন আসলে কিন্তু দুই ধরনের ফিলোসফি
মেইনটেইন করে। অলরাইট, তো আমরা আমাদের ক্লাসের একদম শেষে চলে আসছি। তো আমরা তাহলে আজকে কি কি দেখলাম? আমরা দেখলাম যে আমাদের যে ইউসিডি বা ইউজার সেন্টার ডিজাইন, এটা কেন গুরুত্বপূর্ণ এবং কেন আমাদের ইউসিডি মেনটেন করা উচিত। এরপরে এসে আমরা দেখলাম যে আমাদের ম্যাটেরিয়াল ডিজাইন কিভাবে কাজ করে, ম্যাটেরিয়াল ডিজাইনের প্রিন্সিপাল গুলো। দেন আমরা দেখেছি হচ্ছে আমাদের হিউম্যান ইন্টারফেস গাইডলাইন গুলো আমাদের অ্যাকচুয়ালি কি কি গাইডলাইন দিচ্ছে এবং এটা কোন কোন প্রিন্সিপালের উপর বেস করে ক্রিয়েট করা হয়েছে। এবং ফাইনালি আমরা ম্যাটেরিয়াল ডিজাইন এবং হিউম্যান ইন্টারফেস গাইডলাইনের মধ্যে একটা কম্প্যারিজন দেখলাম। তো এটাই হচ্ছে আমাদের আজকের আলোচনা, আমাদের থার্ড চ্যাপ্টার। তো এই চ্যাপ্টার সম্পর্কে যদি কারো কোনো কুইরিজ থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে তোমরা কোয়েশ্চেন গুলো করতে পারো। হ্যালো, তোমরা কি আসো নাকি ঘুমায় পড়ছো? আচ্ছা, ঠিক আছে, তাহলে এইটুকুই আর কি। থ্যাংক ইউ। আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। এবার একটু তোমাদের সাথে একটু আলোচনা করতে হবে একটা বিষয়, সেটা হচ্ছে আমি অলরেডি তোমাদের গত ল্যাবেও আসলে তোমাদের বিষয়টা ইন্ট্রোডিউস, মানে তোমাদের সামনে আসলে বিষয়টা আমি একটু আনছিলাম। সেটা হচ্ছে যে তোমাদের অনেকগুলো ক্লাস মিস হয়েছে। আর আরেকটা বিষয় যেটা, সেটা হলো যে সিটি নিতে হবে, ঠিক আছে? তো সিটি ডেটও মোটামুটি কিন্তু হচ্ছে গত ল্যাবে যাদের সাথে আমি ল্যাব ছিল আর কি গতদিন, তাদের সাথে মোটামুটি কথা হয়েছে, এবং আজকে যাদের সাথে ল্যাব হয়েছে তাদের সাথে মোটামুটি আমার কথা হয়েছে যে আমরা হচ্ছে নেক্সট থার্সডে, তাই না? নেক্সট থার্সডে আমাদের 11:30টার যে ল্যাবটা আছে, ওই ল্যাবের প্রথম 35 মিনিটস এর মধ্যে আমরা আমাদের সিটিটা কন্ডাক্ট করে ফেলবো, ঠিক আছে? আমরা কুইজটা নিয়ে নিব। তো এখানে তো কারো কোনো দ্বিমত নাই নাকি? এটা নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই? না স্যার। আচ্ছা, আর সিটির যে সিলেবাসটা, সেটা হচ্ছে মোটামুটি আমরা কি ক্লাসে আলোচনা করছি যে আমাদের ফার্স্ট 3টা স্লাইড, ঠিক আছে? চ্যাপ্টার 1, 2 আর 3, এই 3টা চ্যাপ্টারই হচ্ছে আমাদের সিটির সিলেবাস। 15 মার্কের একটা সিটি হবে, সিটির সিলেবাস এইটা। আর এই তো স্যার, ক্লাসে আমি একটা ডাউট দিছিলাম যে কোশ্চেন প্যাটার্ন, স্লাইড দেখে কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে কোনো আইডিয়া পাওয়া যাইতেছে না। এখানে কোনো ম্যাথও নাই বা কেন? হ্যাঁ, ম্যাথ নাই, এটাই তো আমাদের তো পুরোপুরি থিওরিটিক্যাল। যেরকম এই স্লাইডটাই যদি দেখো, এখানে কোশ্চেন কেমন আসতে পারে? আমি তোমার কাছে ইউআই ইউএক্স ডিজাইনের প্রিন্সিপাল ব্যাখ্যা চাইতে পারি। আমি তোমার কাছে জানতে চাইতে পারি যে হচ্ছে ধরো দুটো জিনিসের মধ্যে ডিফারেন্সিয়েট করো, পার্থক্য বলো, এই যে অ্যাক্সেসিবিলিটি, ইউজিবিলিটি, এদের মধ্যে ডিফারেন্সিয়েট করো, ঠিক আছে? এই ধরনের কোশ্চেনই। বাট ধরো হয়তো একটা সৃজনশীল প্রশ্নের মতন একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদের এই কোশ্চেনই করা হবে এবং তোমাদের হচ্ছে জিনিসগুলা ওই প্যাসেজ পড়ে বুঝতে হবে যে হ্যাঁ এটাই চাওয়া হচ্ছে, ঠিক আছে? তো বেসিক্যালি স্লাইড গুলো একটু ভালো মতো দেখতে হবে। স্লাইড গুলো পড়লে আসলে বোঝা যায় যে কোথা থেকে কি কোশ্চেন আসতে পারে, বুঝতে পারছো? এরকম ধরো ডিফারেন্সিয়েশন যে জিনিসগুলো আছে, প্রিন্সিপাল যেগুলো আছে, এখান থেকে কোশ্চেন আসতে পারে। এরকম ধরো গত স্লাইডেও আমাদের এরকম আছে, ঠিক আছে? আর আমাদের যে ডেফিনেশন ডেফিনেশন গুলো একটু ভালো মতো পড়তে হবে। আনফরচুনেটলি আমাদের এই ইসের ক্ষেত্রে, যেহেতু আমাদের আসলে কোনো ম্যাথমেটিক্স নাই, পুরাটাই বলতে পারো থিওরিটিক্যাল। সোফা এখন পর্যন্ত পুরাটাই থিওরিটিক্যাল। বাট হয়তো আমাদের সামনে গেলে আমাদের কোডিং পোর্শনে কিছু জিনিসপাতিও আসবে, বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে আমাদের তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। তাহলে তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। j, তাই না? জি স্যার। অলরাইট, আমারও আসলে আজকে এখানে নেটে একটু প্রবলেম করছে।
Okay. So response your roll number 4809. Yes, sir. সবাই একটু কুইক রেসপন্স করলো, ঠিক আছে? আচ্ছা 4814। Yes, sir. তোমরা কি দেখতে পাচ্ছ? স্ক্রিনটাকে দেখতে পাচ্ছ? जी sir. আচ্ছা 4814। Yes, sir. আচ্ছা তাই না? 4830, 4844, Yes, sir. 4845, Yes, sir. 4884, Yes, sir. 4925, 4986, Yes, sir. 5025, Yes, sir. 5051, Present, sir. 5056, Yes, sir. 5057, Yes, sir. 5090, 5090, 5124, Yes, sir. 5150, Yes, sir. 5168, Yes, sir. 5174, Yes, sir. 5175, Yes, sir. 5176, Yes, sir. 5194, Yes, sir. 5212, 5218, Present, sir. Sir, 5 to 1 5 to 80. কোথায়? ও আচ্ছা 5218, আচ্ছা তাই না? 5240, 5240 আছো? স্যার আছে 5250, স্যার 5240 কথা বলতেছে মনে হয় সাউন্ড আসছে 5250, Yes, sir. 5261, ইয়েস স্যার 5279, ইয়েস স্যার 5281, 5329, 5240. Yes, sir. 5 Sir, 5281 আছে, sir. আচ্ছা তাই না? 53299, 5330, 5341, 5356, Present, sir. 5364, 5366, প্রেজেন্ট স্যার Present, sir. 5423, Present, sir. 4671, Yes, sir. 4691, ইয়েস স্যার 4730, ইয়েস স্যার 4780, Yes, sir. 5506, Present, sir. 5560, Yes, sir. 5604, স্যার ও ছিল স্যার একটু কাজে গেছে তো স্যার ইমার্জেন্সি তাই বলে বের হয়ে যেতেছে 5656, Yes, sir. 5688, Yes, sir. 5692, ইয়েস স্যার 5693, 5727, Yes, sir. 5766, Yes, sir.